আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন বেকআপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন নিয়ে। পরমাণু গঠনের আমরা মূলত এর আগে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। বোর পরমাণু মডেল মূলত রাদারফোর্ড পরমাণু মডেল যেটা রয়েছে ওর যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাগুলোকে তিনি একটু সংশোধন করার জন্য চেষ্টা করে যে মডেল উপস্থাপন করছেন সেই মডেলটিকে বলা হয় বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর তিনি বলেন যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা অনুযায়ী ঘুরতে পারে না, কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর, সেল, প্রধান কক্ষপথ, অরবিট, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা স্থির কক্ষপথ বলে। এই স্থির কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করে। মূলত এটা ছিল এমন, এটা যদি হয় নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের এই দিক সাইড দিয়ে এটা মূলত ইলেকট্রন চলাফেরা করে। এখানে আরেকটা দিলাম, এটা একটি দিলাম। এখানে মূলত স্থির কক্ষপথকে এন দ্বারা চিহ্নিত করা হয়েছে। যদি এন ইকুয়াল টু 1 হয় তখন এটাকে বলবো প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরকে প্রকাশ করার জন্য কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে কে সেল, এটাকে বলতে পারি কে সেল। আবার এন ইকুয়াল টু যদি 2 হয় এটাকে বলবো দ্বিতীয় শক্তি স্তর, এটাকে বলবো এল সেল। এল সেল হলে এটা হবে তাহলে কি এল সেল। যদি এন ইকুয়াল টু 3 হয় তখন এটাকে বলবো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরকে প্রকাশ করার জন্য এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তখন এটা হবে এম। এইভাবে আরও এখানে একটি আছে। যদি এন ইকুয়াল টু 4 হয় তখন এটাকে বলবো চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরকে প্রকাশ করা হয় এন দ্বারা, তাহলে এটা হবে এন। এই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে কতগুলো করে পাবে এগুলো আমরা মূলত পরে আলোচনা করব। 2 নাম্বার ছিল বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh/2 পাই। এখানে বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো mvr ইকুয়াল টু nh/2 পাই। এখানে কৌণিক ভরবেগ আমরা মূলত বেগ বলতে আগে কি বুঝি, যেখানে কৌণিক ভরবেগ এখানে আছে তাহলে আমরা বেগ বলতে আমরা কি বুঝি এটা আগে বুঝি। বেগ বলতে কি, বেগকে ভি দ্বারা, ইংলিশে ভেলোসিটি ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি বেগ ইকুয়াল টু আমরা জানি যে একক সময়ে কোনো বস্তু সরণের হারটা হচ্ছে কি বেগ। তাহলে একক সময়ে কোনো বস্তু সরণের হার হচ্ছে বেগ। এই বেগের সাথে যখন আমি কোনো বস্তুর ভর গুণ করব তখন সেটাকে আমরা বলবো ভরবেগ। তাহলে ভরবেগ ইকুয়াল টু লিখতে পারি ভরবেগ এম ইন্টু কি ভি। তাহলে ভরবেগ ইকুয়াল টু লেখা যায় এম ভি। এখানে আছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ বলতে আমরা মূলত কি বুঝবো, যেটা কোন আকারে ঘুরে। অথবা আমি যদি বলি যে এখানে যদি কোনো একটা কিছু আমি বাঁধি যদি ঘুরাই তাহলে দেখবো যে বৃত্ত আকারে ঘুরতেছে। মূলত এমন আর কি, বৃত্ত আকারে ঘুরতেছে। তাহলে এটা হবে কেন্দ্র। এই কেন্দ্র বরাবর মূলত মনে করি এখান থেকে এটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট এই বস্তুটা এখান থেকে এখানে ছিল, এখান থেকে এখানে গেছে, এই পর্যন্ত ধরলাম থিটা কোণ উৎপন্ন করে দূরত্ব। তাহলে কি হবে, তাহলে এর ক্ষেত্রে আমাদের বেগটা তাহলে কি হবে, বেগটা তাহলে কি লিখতে পারি w ইকুয়াল টু θ/t। কারণ একক সময় আমরা মূলত কি জানি, বেগের সংখ্যা একক সময়ে যতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে ওটা হচ্ছে বেগ। তাহলে এটার ক্ষেত্রে আমরা বেগ কি বলতে পারি, একক সময়ে এই থিটা পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তাহলে কি বলতে পারি w ইকুয়াল টু θ/t। তাহলে ভরবেগ এর ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগ বলতে বুঝবো যে mv, ভরবেগ বলতে আমরা জানি mv, এবং এর ক্ষেত্রে ব্যাসার্ধ কাজ করবে। তাহলে mvr ইকুয়াল টু লেখা যায় nh/2 পাই। এখানে মূলত এনটা হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, প্রধান শক্তি স্তরের সংখ্যা, শক্তি স্তর, এবং এইচ হচ্ছে প্লাং ধ্রুবক, ম্যাক্স প্লাং ধ্রুবক। এটা হচ্ছে প্লাং ধ্রুবক।
প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 10⁻34 জুল। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻31 কেজি, 10⁻31 কেজি। এরপর 3 নম্বরের ক্ষেত্রে যে ইলেকট্রনটা মূলত কি করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। ইলেকট্রন যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে এর সময় কোনো রূপে শক্তি শোষণ করবে না এবং বর্জনও করবে না। কিন্তু যখন এইখানে তাপ প্রদান করা হবে তখন ইলেকট্রন এমন হতে পারে যে এখান থেকে এখানে মনে করে ইলেকট্রনটা এখান থেকে শক্তি শোষণ করে উপরে চলে গেছে, এখানে চলে গেছে। আবার এমন হতে পারে যে তাপটা অর্জন করে অনেক সময় উপর থেকে নিচে আসতে পারে, উপর থেকে যখন নিচে আসবে তখন কি করবে, তখন মূলত তাপটা কি করে, বিকিরণ করে। এই সময় এই আলোক রাশিটা যে সৃষ্টি হয় এটাকে যদি প্রিজমের মধ্যে রাখা হয় তখন বিভিন্ন ধরনের বর্ণ সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রনটি যদি শক্তি শোষণ করে উপরে যায় অথবা উপর থেকে শক্তি বিকিরণ করে নিচে আসে, তাহলে এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটাকে নির্ণয় করা হয় H μ = hc/λ দ্বারা। এখানে Hটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর এটা হচ্ছে শোষিত বা বিকিরিত কম্পাঙ্ক। এখানে c হচ্ছে আলোর বেগ আমরা কি জানি, আমরা আলোর বেগ জানি 3 × 10⁸ ms−1 আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বোর পরমাণু মডেল অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। মূলত হাইড্রোজেন বিশিষ্ট, অর্থাৎ হাইড্রোজেনের যেহেতু এক ইলেকট্রন বিশিষ্ট এর কি পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে। আবার যদি হিলিয়াম হয়, হিলিয়াম কত জানি 2, তাহলে হিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তখন হিলিয়াম প্লাসে পরিণত হবে, তখন এই হিলিয়ামের কিন্তু যাবে। ঠিক তেমনিভাবে লিথিয়ামের আমরা জানি 3 থেকে 2+ যদি করি তাহলে কি এক ইলেকট্রন বিশিষ্ট পরিণত হচ্ছে। তাহলে বলতে পারি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু এর অধিক পরিমাণ পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে বিজ্ঞানী বোর বলছিল যে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ রয়েছে, কিন্তু বর্তমান গবেষণা দেখা যাচ্ছে শুধু বৃত্তাকার পথ না, কিছু উপবৃত্তাকার পথও রয়েছে। 3 নম্বর, তিনি বলছে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে একটি মাত্র রেখা পাওয়ার কথা, অন্য শক্তি স্তরে যেতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা যায়। মনে করি এটা হচ্ছে নিউক্লিয়াসের পাশে এটা একটা প্রধান শক্তি স্তর, এরপরে দ্বিতীয় শক্তি স্তর, এরপরে তৃতীয় শক্তি স্তর। এখন সাপোজ এখান থেকে যদি ইলেকট্রনটি এখানে যায় অথবা এখান থেকে যদি এখানে আসে, তখন এই রেখাটিকে যে আলোকসজ্জা সৃষ্টি হয় এটাকে যদি কোনো প্রিজমের মধ্যে রাখা হয় তাহলে দেখা যাবে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা যায়, যার ব্যাখ্যা বিজ্ঞানী বোর দিতে পারেনি।